বিয়ের কনে পালিয়েছে, কথাটা যেমন অপমানজনক চিন্তার তেমনই হাস্যকর। গুটি কয়েক মেহমানদের মধ্যে ইতিমধ্যে এই খবরে অনেকে হাসি তামাশায় ব্যস্ত। কেউ কেউ কটূক্তি শুরু করে দিয়েছে। চৌধুরী বাড়ির এই হালে তারা যেন বেশ আনন্দ পাচ্ছে। সিরাতের মতো একটা মেয়ে প্রত্যয় চৌধুরীর মতো একটা লোককে বিয়ে করবে কেন, যার মধ্যে সভ্যতার লেশমাত্র নেই? তাকে নিয়ে সারা জীবন কাটানো সম্ভব নয় কেন মেয়ের? এসব নিয়েই ফিসফাস চলছিল সকলের মধ্যে। কিন্তু তৎক্ষণাৎ গমগমে এক স্বরে কেঁপে উঠল আশেপাশে সকলেই। পিছু ফিরে চাইতেই দেখল প্রত্যয়ের বাবা আমির চৌধুরী উঁচু গলায় জোর গলায় বলছে, যারা যারা বিয়ে খেতে এসেছেন আপনারা সবাই খেয়ে যাবেন। আমার ছেলের বিয়ে বলে কথা, খিদে নিয়ে কেউ বাড়ি ফিরবেন না। এরই মধ্যে একজন কটূক্তি করে বলল, কনে তো পালিয়েছে শুনলাম। আপনাদের তো এবার বদনাম রটে যাবে। কত করে বলছিলাম আমার মেয়ের সাথে বিয়েটা দিন, বিজনেসটা আরও এগিয়ে নিয়ে যাই, সেটা তো শুনলেন না। অবশেষে কিনা প্রত্যয় চৌধুরী রিজেক্ট হলো সামান্য একটা মেয়ের কাছে। বলেই মাঝবয়সী একজন টাকমাথা লোক হাসতে লাগলো। তার সাথে আরও কয়েকজন। আমি যদি এতক্ষণ নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেও এবার যেন আগুনে ঘি ঢালার কাজটা হলো। সত্যি তো, ওই মেয়ের এত সাহস তার ছেলেকে রিজেক্ট করে পালিয়ে যাওয়ার! এভাবে অপমান করার সাহস করলো কি করে ওই মেয়ে? তিনি ক্রোধপূর্ণ গলায় কিছু বলতে যাবে তার আগে দরজা থেকে কেউ বলে উঠল, প্রত্যয় চৌধুরীকে রিজেক্ট করার সাহস এই শহরের কারণ নেই। স্বচক্ষে আমার বিয়েটা দেখে যান আঙ্কেল, আশা করি আপনার মন্দ লাগবে না, প্রমিস। টাকমাথার লোক রাগটা গিলে খেলো প্রত্যয়কে দেখে। বাকিরা সকলে হতভম্ব হয়ে গেল বরকনেকে দেখে। ফর্মাল শার্ট পরিহিত প্রত্যয়ের কোলে সালোয়ার কামিজ পরিহিত সিরাত লেপ্টে আছে। কনের সাজে লেশমাত্র নেই। ঘুমিয়ে আছে নাকি জ্ঞানহীন তা বোঝা যাচ্ছে না। সকলের অবাক ভঙ্গির মধ্যেই প্রত্যয় সিরাতকে নিয়ে চলে গেল নিজের ঘরে, শুইয়ে দিল বিছানায়। এক পলক জ্ঞানহীন সিরাতের দিকে তাকালো, ভালোই হলেও অজ্ঞান হওয়ায়। তখনকার থাপ্পড়টা কাজে দিয়েছে, গাল লাল হয়ে আছে। কোনো মতে বিয়েটা শেষ হোক, এরপর দেখে নেবে এই মেয়েকে। বিয়ে বাড়ি থেকে পালানোর শাস্তি বিয়ে করেই দিতে হবে ওকে। ওর জারিজুরি সব বের করে দিবে। সিরাত আঞ্জুমের অহংকার খুঁজিয়ে না দিতে পারলে প্রত্যয় চৌধুরী নিজের নাম পাল্টে ফেলবে। একটা বাঁকা হাসি দিয়ে গলা উঁচিয়ে ডাকলো সে অন্তুকে। মুহূর্তেই দরজা হাজির হলো অন্তু। সিরাতকে অবস্থায় দেখে অবাক হয়ে বলল, কোথায় পেলি ওকে? প্রত্যয় রোষপূর্ণ গলায় বলল, বেশি দূর যেতে পারিনি, স্কুলের পাশের গলিতে পেয়েছি। শরীরে নেই দু ফোঁটা শক্তি, আমাকে দেখেই বিয়ে করবে না বলে লাঠি নিয়ে মারতে এলো। এক থাপ্পড় খেয়েই দেখো এখন মরার মতো পড়ে আছে। অজ্ঞান নাকি? হ্যাঁ, কাউকে বল পানি আনতে, কুইক। অন্তু ব্যাহত গলায় বলল, ছেড়ে দে না দোস্ত, এটা সারা জীবনের ব্যাপার। এভাবে জোর করে বিয়ে হয় না। প্রত্যয় রেগে তাকালো। ভালো মেয়েরা মাথা নিচু করে সব কাজ করে, অযথা কারোর সাথে লাগতে আসে না। কিন্তু এই মেয়ে তা নয়, সেটা তুই ভালো করেই জানিস। তাই বলে এরকম করবি? কিছুই তো করিনি। এত বেশি কথা না বলে কাজ কর, না পারলে বেরিয়ে যা। অন্তু আর কথা বাড়ালো না। বন্ধুকে সে ভালো করেই চেনে। সিরাতের জন্য খুব খারাপ লাগছে। মেয়েটা কেন যে প্রত্যয়ের কাজে নাক গলাতে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির কাজের লোককে পানি আনতে বলল সে। চোখে মুখে পানি ছিটে পড়তেই মিটিমিটি চোখ খুলল সিরাত। মাথাটা ভীষণ ভার লাগছে, কেমন অদ্ভুত লাগছে সব কিছু। টিউশন শেষে ফেরার পথে ওকে কিডন্যাপ করে এনেছে প্রত্যয় চৌধুরী গুন্ডা বাহিনী। জোর করে বিয়েতে রাজি করাতে চেয়েছিল, কিন্তু সুযোগ বুঝে পালিয়ে গিয়ে ওরা ধরা পড়েছিল প্রত্যয়ের কাছে। এখন কোথায় তবে সে? চোখ খুলে তাকাতেই সামনে বসে থাকা প্রত্যয়ের চেহারা দেখে রক্তশূন্য হয়ে গেল ওর মুখ। সব কিছু মনে পড়তেই লাফিয়ে উঠে বসলো। গায়ের ওড়না ঠিক করতে করতে চেঁচিয়ে উঠল, আপনার মতো শয়তানকে বিয়ে করব না আমি, কিছুতেই না। প্রত্যয় চেয়ারে বসে হো হো করে হেসে উঠল। মজা পেলাম। সিরাত চোখ গরম করে তাকালো। সহ্য হচ্ছে না এই লোকটাকে এক বিন্দু। সুদর্শন চেহারা দেখে গা ঘিন ঘিন করছে। আমি আপনাকে মজার কথা বলেছি? অবশ্যই, বাঘের খাঁচায় ঢুকে বেরোনোর কথা বললে হাসি ছাড়া আর কিছু পাবে কি মিস সিরাত, সরি মিসেস চৌধুরী? সিরাত তেতে উঠল। মুখ সামলে কথা বলুন। আপনার মতো কুলাঙ্গারের মিসেস হওয়ার চেয়ে
বিষ খেয়ে নিজেকে শেষ করে দেওয়া ঢের ভালো। প্রত্যয় গম্ভীর মুখে এগিয়ে এলো সিরাতের দিকে। ও ঘৃণা ভরে তাকালো প্রত্যয়ের দিকে। প্রত্যয় তা দেখে বিচলিত হলো না, কাষ্ঠ ঘেঁষে বলল, মরবে তো অবশ্যই, তবে তা আমার হাতে, ধীরে আস্তে। আমার কাজে নাক গলানোর খেসারত দিয়েই মরতে হবে। তবে এক্ষুনি মেরে ফেলছেন না কেন আমাকে? আমাকে বিয়ে করে লাভ কি আপনার? লাভ ক্ষতির হিসেবটা আমাকেই না হয় বুঝতে দাও। আপাতত আমি রেগে যাওয়ার আগে বিয়েতে রাজি হয়ে যাও, নয়তো তোমার ছোট্ট সোনাকে এর শাস্তি দেব। সিরাত আটকে উঠল, বোবা বনে গেল সে। প্রত্যয় আগের মতোই গা চালানো হাসি দিয়ে কাউকে ফোন লাগালো। সিরাতের দিকে তাকিয়ে মুচকি এসে ওপাশে কাউকে জিজ্ঞেস করলো, কেমন আছে আমার হবু সোনাটা? মাকে বুঝি মিস করছে? দাঁড়া, মায়ের সাথে সাক্ষাৎ করাচ্ছি ওকে। ওপাশ থেকে কি বললো সিরাত শুনল না। প্রত্যয় ভিডিও কলে নিয়ে ওর সামনে ধরে তীক্ষ্ণ হেসে বলল, বাচ্চাটা এত কাঁদছে, মা হিসেবে তুমি কিভাবে সহ্য করছো বলো তো? দয়া নেই তোমার? বলেই ওর হাত থেকে ফোন কেড়ে নিল। সিরাত বিস্মিত হয়ে তাকিয়ে রইল। সোহাকে এভাবে দেখে হতবাক হয়ে গেল। মা বাবা কোথায়? ওর কাজিন নীরু কোথায়? ছোট্ট সোহাইদের কাছে কি করছে? এত সব প্রশ্ন যেন ওর মস্তিষ্ক নিতে পারল না। শব্দ করে কেঁদে উঠল। ও একটা ছোট্ট বাচ্চা, কি ক্ষতি করেছে ও? ছেড়ে দিন ওকে। দেব, তার আগে বিয়েটা হোক, নয়তো কে জানে রাতে ডাস্টবিনে শিয়াল কুকুরের খাদ্য বানাতে হবে কিনা। কথা শুনে সিরাতে দম আটকে এলো। এতটা নির্দয় পাষাণ কিভাবে হতে পারে মানুষ? না, এই মানুষ না, অমানুষ। সিরাত প্রত্যয়ের বুকে কিল খুশি দিতে দিতে বলল, তুই পশুদের থেকেও অধম, জীবনও ভালো হবে না তোর। প্রত্যয়ের হাত দুটো ধরে বলল, তুই তোকারি একদম না। রাজি আমি, সোহাকে চাই সুস্থভাবে। সিরাত কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল। প্রত্যয় সামান্য হাসল। আজকের পর থেকে এভাবে শাস্তি পাবে সিরাত, তবেই ও শান্তি পাবে। তবে এত ছোট্ট বাচ্চাকে পরিকল্পনার অংশে ঢোকাতে রাজি ছিল না, কিন্তু বাধ্য হয়ে করতে হলো এটা। সিরাতের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত না হানলে ও কখনোই এই বিয়েতে রাজি হতো না। ও উঠে ঘরের বাইরে যেতে যেতে বাঁকা হেসে বলল, অতিরিক্ত সাহসিকতার ফল কখনো ভালো হয় না হবু মিসেস। সিরাতের কান্না বন্ধ হয়ে গেল। ঘৃণা ভরে দেখলো সে প্রত্যয়কে। তার জীবনে অভিশাপ এই লোক। এখন কিনা একে বিয়ে করেই নিজের জীবনটাকে মাঝ নদীতে ফেলে দিতে হবে। ছোট্ট সোহাকে মেরে ফেলার হুমকি দিয়ে বিয়ে করার জঘন্য কাজটা অবশ্য এই লোকটার থেকেই আশা করা যায়। সোহার কান্নারত মুখটা মনে পড়তেই করে যায় মুচড়ে উঠল ওর। বড় বোন সিমিনের শেষ চিহ্ন সোহা। সোহাকে জন্ম দিতে গিয়ে বোনের মৃত্যুসজ্জায় কথা দিয়েছিল সিরাত ওকে আগলে রাখবে, কিন্তু আজ নিজের জন্য সোহার এই অবস্থা যেন সিরাতকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছে। বমি পাচ্ছে ওর। প্রত্যয়ের প্রতি ঘৃণায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। অভিশাপ একটা সিরাতের জীবনে। 8 ঘন্টাও পার হলো না, এরই মধ্যে প্রত্যয় চৌধুরীর সাথে সিরাতের বিয়েটা হয়ে গেল। উপস্থিত মেহমানগণ দেখলেও অতি সাধারণভাবেই সামান্য সালোয়ার কামিজ আর ফর্মাল শার্ট পরে বরকনের বিয়ে। এত বিত্তশালীদের বিয়ের পোশাক এত সাদামাটা দেখে সকলেই মনে মনে হাসল। ভেতরের খবর না জানলেও উড়ন্তভাবে তাদের কানে এসেছে প্রত্যয় চৌধুরী এই বিয়েটা জোর করেই করেছে সিরাত নামক মেয়েটিকে। আর এদের সম্পূর্ণ সায় দিয়েছে আমির চৌধুরী। বিয়ের শেষ মুহূর্তে আচমকা এক ঘটনা ঘটল। প্রত্যয়ের মা মুশফিকা চৌধুরী এসে ঠাস করে থাপ্পড় বসালেন ছেলের গালে। হতভম্ব হয়ে গালে হাত দিয়ে মায়ের দিকে তাকালো প্রত্যয়। আমির চৌধুরী রেগে তাকালেন স্ত্রীর দিকে। উপস্থিত সকলে মজা নিয়ে নাটক উপভোগ করতে লাগলো। আমির চৌধুরী প্রত্যয়ের বন্ধুদের ইশারা করতেই অন্তু আর মহি বেশে এটা সেটা বুঝিয়ে তাদের সেখান থেকে সরানোর চেষ্টা করতে লাগলো। এদিকে প্রত্যয় মায়ের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে সেখান থেকে গটগটিয়ে হেঁটে উপরে চলে গেল। আজ সকাল থেকে ও সবার সামনে অপদস্থ হচ্ছে। প্রথমে ও সিরাত পালিয়ে গিয়ে সিন ক্রিয়েট করলো, এখন মা এসে চর মেরে হাসির পাত্র বানাচ্ছে ওকে সবার সামনে। মুশফিকা চৌধুরীও জোর কদমে পেছন পেছন চললেন। রাগে নিজেকে উন্মাদ লাগছে তার। এরকম একটা মেয়েকে তার ছেলে কীভাবে বিয়ে করতে পারে তা তিনি ভেবেই পাচ্ছেন না। যায় নাকি তাদের সাথে? মিডল ক্লাস মেয়ে কোথাকার। ঘরে ঢুকেই তিনি প্রত্যয়ের উদ্দেশ্যে বললেন, জোর করে বিয়ে করলে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমার কত স্বপ্ন ছিল তোমার ছেলের বিয়ে নিয়ে, তুমি সব শেষ করে দিলে। মায়ের কথায় প্রত্যয় চোখ মুখ শক্ত বানিয়ে বলল, কেন? তোমার বোনের মেয়েকে বিয়ে করিনি বলে রাগ হচ্ছে তোমার? মুশফিকা চৌধুরী থতমত খেলেন। আমতামতা করে বললেন, আমি তোমার মা, তুমি একবারও আমার পছন্দ অপছন্দ জানতে চাইবে না? লিয়ানা কি খারাপ ছিল?
তাদের স্ট্যান্ডার্ড দেখেছো তুমি? প্রত্যয় রসপূর্ণ গলায় বলল। আমি দেখতে চাই না, আর এই বিষয়ে কোনো কথা শুনতেও চাই না। নিচে তুমি যেটা করলে সেটা একদম ঠিক করলে না। আমি কখনোই মেয়েকে তোমার বউ হিসেবে মানবো না। আই ডোন্ট কেয়ার। প্রত্যয় কাঠখোট্টা জবাবে মুশফিকা চৌধুরী রাগের ভাষা হারিয়ে ঘর থেকে চলে গেলেন। প্রত্যয় পরনের শার্ট খুলে পিছনে ছুঁড়ে মারল। হাঁক ডাক ছেড়ে এসে একমাত্র বোন প্রত্যাশাকে ডাকলো। সিরাতের কাছে বসেছিল এতক্ষণ। আপডেট জানতে হবে। ওই শনি কি করেছে তা না জানা অবধি ওর শান্তি হচ্ছে না। ভাইয়ের ডাক শুনে প্রত্যয়ের ঘর থেকে ছুটে এলো প্রত্যাশা। বলো ভাইয়া। প্রত্যয় গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো। সিরাত কি আবারও কোনো সিন ক্রিয়েট করছে? কাজ ছিল অনেক, এখন চুপচাপ বসে আছে। কিছু বলেছে? বলেছে তার মেয়ের ক্ষতি হলে তোমাকে খুন করবে। প্রত্যয় মুচকি হেসে বলল। এত সাহস? প্রত্যয় মিনমিন করে বলল। তুমি কেন এরকম একটা কাজ করতে গেলে ভাইয়া? সিরাতের উপর প্রতিশোধ নেবে, সেটা অন্যভাবে নিলেই তো হতো। বিয়ে করার কী দরকার ছিল? এখন তো সে তোমার শত্রুর বদলে বউ হয়ে গেল। প্রত্যয় চমকে উঠে বোনের মুখপানে চাইল। আসলেই তো, কিন্তু পরক্ষণে সিরাতের সব কার্যক্রম মনে করে সে বলল। বউ না ছাই? আমার বিরুদ্ধে স্পাইগিরি করা, সবাইকে উস্কে তোলা, আমার রাতের ঘুম কেড়ে নেওয়া মেয়ে, আর যাই হোক না কেন আমার শত্রুই হবে। একে উচিত শাস্তি দেব আমি। পারবে না, ও খুব মিষ্টি মেয়ে। তাছাড়া তুমি অত ভালো মানুষ নাও। প্রত্যাশার দিকে চোখ গরম করে তাকালো প্রত্যয়। ধমকে বলল। আদিক্ষেতা না দেখিয়ে যা এখান থেকে। প্রত্যাশা যাওয়ার আগে চিন্তিত মুখে জিজ্ঞেস করলো। যদি আবার সোহার কথা জিজ্ঞাসা করে কি বলবো? প্রত্যয় ফোনে মনোযোগ দিতে দিতে উত্তর দিল। আমি এমনি ওকে ঢপ দিয়েছি, সোহার কিছুই হয়নি। প্রত্যাশা ভাইয়ের মুখ থেকে একথা শুনে হাঁ হয়ে গেল। তার এই চালবাজ ভাই এত ভালো চাল জানে যে সিরাতের মতো মেয়েকেও ঠপ খাইয়ে বিয়েতে রাজি করে নিল। ও একটু বিরক্তি নিয়ে বলল। আমি পারবো না, তুমি গিয়ে বলো। বলেই প্রত্যাশা ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। প্রত্যয় অন্তকে ফোন দিয়ে বলল মেহমানদের বিদায় করে দিতে। এমনিতেও এসব মেহমান লোক দেখানো এনেছিল সিরাতকে ঘাবড়ে দেবে বলে, কিন্তু এই মেয়েটাই পালিয়ে গিয়ে ওর মুখে চুনকালি মেখে দিল। প্রত্যয় বিছানায় শুয়ে দুচোখ বন্ধ করলো। সিরাতকে এরপর কীভাবে অপদস্থ করবে সেটা ভাবতে লাগলো। এই মেয়েকে সে কেয়ার করবে না একদম। সিরাত ঘরে বসে নিঃশব্দে কাঁদছে। জীবনটা শেষের শুরু হলো বোধ হয়। ফোনটাও কোথাও যে হারালো ধস্তের সময়। সোহার অবস্থা ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর। ওই গুন্ডা তার ছোট্ট মেয়েটাকে কী অবস্থায় রেখেছে কে জানে। এ সমস্ত ভাবনার মধ্যেই ঘরে ঢুকলো প্রত্যয়। পরনে ট্রাউজার আর টি শার্ট। সিরাতকে এক পলক দেখেই কৌতুকপূর্ণ কণ্ঠে বলল। তেজ কমেছে? সিরাত উঠে গিয়ে কলার চেপে ধরল ওর। কটমট করে বলল। আমার সোহা কোথায়? বিয়ে তো করেছি। প্রত্যয় সিরাতের রাগান্বিত চেহারা দেখে খুব মজা পেল। একটা ফু দিয়ে মুখের সামনে পড়ে থাকে এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে বলল। বাড়িতে ঘুমাচ্ছে? সিরাত কেঁপে উঠল। হাত আলগা হয়ে এলো ওর। ধাক্কা দিয়ে প্রত্যয়কে সরিয়ে দিয়ে বলল। আমি বোকা না, নিশ্চয়ই ওর কোনো ক্ষতি করে। জানি তুমি খুব চালাক, আর এই চালাকির শাস্তি পেলে আজকে। সিরাত আশেপাশে তাকিয়ে ড্রেসিং টেবিলের উপরে রাখা একটা কাচের ফুলদানি তুলে ধরে বলল। আমি সোহাকে সুস্থ স্বাভাবিক দেখতে চাই, এক্ষুনি, এই মুহূর্তে। প্রত্যয় আশা করেনি এরকম কিছুর। তেজ মোটেও কমেনি। ও সিরাতের দিকে এক পাক এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই ও চিৎকার করে বলল। আমার মেয়ের কিছু হলে আজ তোকে খুন করে লাশ বানাবো বলে দিলাম। প্রত্যয় বিরক্ত হলো। নিরাপদ দূরত্ব বজায় রেখে ফোন করলো কাউকে। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই ভিডিওতে দেখা গেল সোহাকে। প্রত্যয় ফোনে স্ক্রিনটা সিরাতের মুখের সামনে ধরল। আধো আধো ভাঙা বলি শুনে স্ক্রিনে দেখলো হতচকিত তৃষ্ণার্ত চোখে দেখলো ছোট্ট সোহাকে। বাড়িতেই আছে বাচ্চাটা, বিছানায় শুয়ে খেলছে। প্রত্যয় ফোন সরিয়ে নিতেই সরু চোখে তাকালো সিরাত। মানে কি এসবের? এত লুকোচুরি কেন? ওকে ভাবনায় রেখে প্রত্যয় ঘর কাঁপে হো হো করে হাসতে হাসতে বেরিয়ে যেতে যেতে বলল। বোকা সিরাত। ধরনীতে রাত নেমেছে। চারিদিক নীরব নিস্তব্ধ। সিরাতকে প্রত্যাশায় এসে খাবার দিয়ে গেল, কিন্তু ও সেসব ছুঁয়ে দেখল না। খানিকক্ষণ পর মুশফিকা চৌধুরী ঘরে এলেন। তার মুখ কালো হয়ে আছে। সিরাত খাবার ছোঁয়নি দেখে তার গা আরও জ্বলে গেল। মেয়েটাকে সহ্য হচ্ছে না মোটেও। লিয়ানার জায়গা দখল করেছে মেয়েটা। ওকে পুত্রবধূ করার স্বপ্নটা মাঠে মারা গেল একেবারে। তিনি কিছু শাড়ি জামাকাপড় নিয়ে এসেছেন। আমির সাহেব
জোরাজুরি করলেন বলেই শাশুড়ির দায়িত্ব পালন করতে এসেছেন, নয়তো তার বই গেছে এসব করতে। বিছানায় উপর শাড়িগুলো রেখে সিরাতের উদ্দেশ্যে বললেন, তোমাকে আমার একটুও পছন্দ না। সিরাত উত্তর দিল না, ওর কোনো ইচ্ছেও নেই। মুশফিকা চৌধুরী আবারও বললেন, তোমার কোনো যোগ্যতা নেই আমার ছেলের বউ হওয়ার, ওর পাশে দাঁড়ানোর। লোভী মেয়ে। সিরাত তীক্ষ্ণ স্বরে জবাবে বলল, আপনার ছেলে এই ছলচাতুরির আশ্রয় নিয়ে আমায় বিয়ে করেছে। ওনার বউ হওয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো। আমাকে কথা না শুনিয়ে নিজের ছেলেকে মানুষ বানান। মুশফিকা চৌধুরী ক্ষিপ্ত হয়ে চলে গেলেন। সত্যি মেয়েটা বেয়াদব। সিরাত চুপচাপ মেঝেতে বসে রইল, মনে হাজারো প্রশ্ন। সোহা যদি বাড়িতেই থাকে তাহলে তখন প্রত্যয়ের ভিডিও কল রিসিভ করলো কে? বাবা মা? কিন্তু ওরাই বা কল ধরবে কেন? প্রত্যেককে ছেড়ে নাকি ওরা? অবশ্য চিনতেই পারে, ওদের ভার্সিটির জনপ্রিয় ছাত্রনেতা প্রত্যয় চৌধুরী, যে মুখোশ পরে ভালো মানুষ সেজে থাকে। এসব হাজারো ভাবনা মাথায় ঘুরতেই দেখলো প্রত্যয় ঘরে এসেছে। সিরাত চেঁচিয়ে বলল, কি করেছেন আমার ফ্যামিলিকে? কিছুই করিনি। নর্দমার কীট আপনি, একটা কথাও বিশ্বাস করি না। প্রত্যয় মুচকি হাসলো। তোমার বাবা তো আমার খুব বড় ভক্ত, আমাকে দেখে চা মিষ্টির ব্যবস্থা করলো। তোমার ভার্সিটির সিনিয়র বলে খুব নম্র ব্যবহার করলো। সিরাত অবাক হয়ে বলল, আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন কেন? নিশ্চয়ই ভয় দেখিয়েছেন। প্রত্যয় মাথা নাড়িয়ে বলল, হুম, বলেছি তুমি আমাকে ভালোবাসো, বিয়ে করতে চাও, এসব বলেই তোমার বাবাকে পটালাম। তুমি এত চালাক হলে কি করে বলো তো? তোমার পুরো ফ্যামিলিটাই হাদারাম টাইপের। সিরাত ফুঁসে উঠল। আমার পরিবারকে নিয়ে আর একটা কথাও নয়। লজ্জা করে না সরল সোজা মানুষগুলোকে নিয়ে মজা করতে? মিথ্যাবাদী কোথাকার। না করে না। আমি তোমাকে বিয়ে করব শুনেই তো নাচতে নাচতে মত দিয়ে দিল তোমার বাবা মা। শত বছর তপস্যা করেও এমন মেয়ে জামাই পাবে নাকি? প্রত্যয় গাছালানো হাসি দিল, চোখে মুখে গর্ব। সিরাত তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ওরা তো জনপ্রিয় ছাত্রনেতা প্রত্যয় চৌধুরীর কুৎসিত রূপটা জানে না তো আপনি নিরীহ ছাত্রছাত্রীদের কি পরিমাণ টর্চার করেন। আপনার জন্য কতজন সুইসাইড পর্যন্ত করেছে। আমার মতো নিরীহ মেয়েকে কিডন্যাপ করেন। জানলে ঝাঁটাপেটা করে বাড়ি থেকে তাড়াতো। বলে ঘৃণায় চোখ সরিয়ে নিল। প্রত্যয়ের রাগ হলেও খানিকটা। ওর গাল চেপে ধরে বলল, তোমার জন্য যতগুলো রাত নির্ঘুম কাটিয়েছি প্রত্যেকটার হিসাব সুদে আসলে পাবে তুমি। তোমার অশান্তি আমার শান্তির ঘুম এনে দেবে। বলে সিরাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এরপর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে সত্যি পুরো রাতটা নির্ঘুম কাটলো সিরাতের। তবে ভোরের দিকে ক্লান্ত চোখ দুটো কিছুতেই খোলা রাখা গেল না। অ্যালার্মে জোরালো শব্দ। প্রতিদিনের মতো আজও ঘুম ভাঙল প্রত্যয়ের। ঘুমন্ত অবস্থায় হাত বাড়িয়ে অ্যালার্ম বন্ধ করে উঠল ও। আড়মোড়া ভেঙে এদিক ওদিক চাইতেই চমকে উঠল সে। মেঝেতে বসে বিছানায় হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে সিরাত। প্রত্যয় নিজের হতচকিত ভাব কাটিয়ে দেখল ওকে। ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। ভেতরে ভেতরে প্রচুর শান্তি পাচ্ছে। মুডটাই ভালো হয়ে গেল সকাল সকাল। সিরাতকে এরকম অসহায় অবস্থা দেখে ওর এতদিনের রাগ ক্রোধেরা যেন একটু হলেও শান্তি পাচ্ছে। ইস, কতদিন সে অপেক্ষা করেছে ভালো মানুষের মমতাময়ী মাতা সিরাত আঞ্জুমকে এভাবে দেখার। চোখের শান্তি। হাই সাউন্ডে মিউজিক ছেড়ে লাগোয়া ব্যালকনিতে ব্যায়াম করতে গেল সে। এত জোরে মিউজিক শুনে সিরাত লাফ দিয়ে উঠে বসে চোখ খুলল। মাথার ভিতর সব ঘোলাটে হয়ে আছে। গতদিনের সব ঘটনা মনে পড়তেই দীর্ঘশ্বাস ফেলল। নিজের দিকে তাকে অস্বস্তিতে পড়ে গেল। নিজের শত্রুর সাথে এক ঘরে রাত কাটিয়েছে সে। জামাকাপড় ঠিক করে উঠে দাঁড়াতেই বারান্দা থেকে প্রত্যয়ের গলা শোনা গেল, ভালো মানুষের দেবীর ঘুম ভেঙেছে তাহলে? সিরাতকে শুনেও উত্তর না দিয়ে চুপ করে রইল। কি বলবে বা করবে ভেবে উঠতে পারল না। প্রত্যয় গলায় তোয়ালে ঝুলিয়ে ঘরে ঢুকে মিউজিক অফ করে সোজা হয়ে দাঁড়ালো। বুকের উপর আড়াড়িয়ে হাত ভাঁজ করে রেখে ভ্রু চেয়ে বলল, কথা বলার ইচ্ছে নেই জানি, তবে আমার কথা না শুনে কিছু করতেও পারবে না। মমতার মাতার একই হাল। চুপ করুন স্কাউন্ড্রেল কোথাকার। সিরাত রাগে চেঁচিয়ে উঠল। চোখে কোণে বোধহয় জল জমেছে। প্রত্যয় কথা না বাড়িয়ে বলল, ওদিকে ওয়াশরুম, আর আমি প্রত্যাশাকে পাঠাচ্ছি। ওকে বলতে পারো কিছু প্রয়োজন হলে। সিরাত তীক্ষ্ণ কণ্ঠে বলল। আমি বাড়ি ফিরতে চাই। প্রত্যয় চোখ মুখ শক্ত করে বলল, বাড়িতে বসে আরাম করার জন্য তো তোমায় বিয়ে করিনি। তোমার আরাম হারাম করার জন্যই তো এত সব আয়োজন। ঘৃণা করি আপনার মতো কাপুরুষকে। প্রত্যয় চোয়াল শক্ত হয়ে এলো। গম্ভীর কণ্ঠে বলল, তাতে আমার কিছু যায় আসে না।
বাট তুমি এ বাড়িতেই থাকবে, আমার চোখের সামনে, কোথাও যাওয়া চলবে না। সিরাত চিবিয়ে চিবিয়ে বলল, আপনি কি বুঝতে পারছেন না? আপনার এসব প্রতিশোধের নেশায় অহেতুক আমার বাবা মাকে দুশ্চিন্তাগ্রস্ত করছেন। এতটা পশু কিভাবে হতে পারেন? প্রত্যয় ওর কথায় তেমন গা করলো না, বরঞ্চ নির্লিপ্ত ভঙ্গিতে পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো কোনো নাম্বারে। ওপাশ থেকে সাড়া পেয়ে হাসি মুখ করার চেষ্টা করে কুশল বিনিময় করে কিছুক্ষণ কথা বলল। সিরাত অমন নরম স্বরে কথা বলা প্রত্যয়কে দেখে মনে মনে গালি দিল। ব্যাপারটা হয়তো ধরতে পারলো ও, সেজন্যই ফোন লাউড স্পিকারে দিয়ে পড়ল। আঙ্কেল, সিরাত ভয় পাচ্ছে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে, বলুন তো আমি কি করব? ওপাশ থেকে সিরাতের বাবা শিমুল সাহেবের গলা শোনা গেল। উনি বিনয়ী গলায় বললেন, ভয়ের কিছু নেই, ওকে বলে দাও, আমরা রাগারাগি করব না একদম। কাহিনী দেখে সিরাত এতক্ষণ ওর বাবার সাথে কথা বলছিল এই গুণটা, আর এতটা ব্রেন ওয়াশ করলো ওর বাবার যে এত ভালোভাবে কথা বলছে। তার মানে কাল বাবাই ভিডিও কলে সোহাকে দেখিয়েছিল। সিরাত জ্বলন্ত চোখে তাকাতেই প্রত্যয় ওর দিকে ফোন এগিয়ে দিল। দ্বিধাগ্রস্ত অবস্থায় ও ফোন কানে ঠেকাতেই প্রত্যয় বাঁকা হেসে বেরিয়ে গেল ঘর থেকে। সিরাত ফোন কানে ধরে খানিকটা নত সুরে বলল, বাবা আমি আসলে শিমুল সাহেব রুক্ষ স্বরে বললেন, তুই আমাকে আগে বলবি না? বললে কি আমরা বাধা দিতাম? তোর পছন্দ এসব আমাদের কাছে, পালিয়ে না গেলেও পারতি। যাই হোক, ছেলেটা ভালো, কত শত নাম শুনেছি ওর, ভালো পরিবারের ছেলে। বিয়ের আগে এসে আমাকে এমন ভাবে ধরলে তো মত দিতে বাধ্য হয়েছি। সিরাত হতাশ নিঃশ্বাস ফেলল। ভালোই বোকা বানিয়েছে ওর বাবাকে। ও ছোট্ট করে বলল, সরি। শিমুল সাহেব বললেন, একদিক থেকে ভালোই হয়েছে, তোকে আর বিয়ের জন্য জোরাজুরি করতে হবে না। কত প্রস্তাব ফিরিয়েছিস তুই? সিরাত এগিয়ে গিয়ে বলল, তোমরা ঠিক আছো? মা নীরু কোথায়? সোহা ভালো আছে তো? আমাদের কি হবে, ভালোই আছি। তোর মা মুখ ভার করে আছে, একটু চিন্তা করিস না, আমি বুঝিয়ে বলবো। নিরু স্কুলে, সোহা ভালো আছে, একদম চিন্তা করবি না ওর জন্য। এবার একটু নিজের সংসারে মন দে, খানদানি পরিবারে একটু মানিয়ে গুছিয়ে চলবি মা। সিরাতের গলা ভার হয়ে এলো। কোনো মতে বলল, সোহার খেয়াল রেখো, মেয়েটার গায়ে জ্বর আছে কিন্তু। চিন্তা করিস না মা, ডাক্তার দেখে গেছে ওকে। জামাই বাবাজি তো সব ব্যবস্থা করে দিল, বড় ভালো ছেলে। তুই যে কেন পালাতে গেলি? শিমুল সাহেবের কথা শুনে সিরাতের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। নাটকবাজ প্রত্যয় এত সম্মান পাওয়ার যোগ্য নয়, এটা সিরাতের থেকে ভালো কে জানে। সবই আইওয়াস। ও জিজ্ঞেস করলো, মাকে দাও একটু কথা বলি। সিরাত দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা। ফোন রাখতেই চশমা পরিহিত প্রত্যাশা এলো। দেখতে সুন্দর মেয়েটির আচরণ মিশুক প্রকৃতির। কাল দেখেই বুঝেছিল সিরাত প্রত্যয়ের মতো নয় তার এই বোনটি। সিরাতকে ভীষণ সমীহ করেছে। এ বাড়িতে একমাত্র ওকেই ভালো কেউ বলে বিবেচনা করেছে ওর মস্তিষ্ক। প্রত্যাশা চোখে চশমা ঠিক করে আলতো হেসে বলল, তোমাকে ভাবি বলে ডাকি, যেই ভাবি হোক না কেন, ভাবি তো সম্পর্কে। সিরাতে রাগ হলেও মলিন হেসে বলল, তোমার ইচ্ছে। আমি সবসময় তোমার মতো মিষ্টি কাউকে ভাবি হিসেবে কল্পনা করেছি। ভাইয়ার কাছে আমি লজ্জিত, তবুও বলছি তোমাকে আমার দারুণ পছন্দ হয়েছে। সিরাত হাসলেও তাতে যেন কোনো প্রাণ নেই। প্রত্যাশা ওর মনোভাব বুঝে কাল মায়ের রেখে যাওয়া শাড়ি জামা কাপড়ের প্যাকেট হতে মিষ্টি রঙের একটা শাড়ি বের করে বলল, আরে আজ শাড়ি পরো, নতুন বউ যেহেতু, মেহমান আছে কিছু। সিরাত মানা করলো না। প্রত্যাশা নিজে থেকেই বলল, মায়ের কাজগুলো আমি করছি। আসলে মা চেয়েছিল তার বোনের বিয়ে লিয়ানা আপুর সাথে ভাইয়ের বিয়ে দিতে, সেই জন্য এরকম করছে। মায়ের পক্ষ থেকে আমি দুঃখিত। ইটস ওকে। ফ্রেশ হয়ে আসো, 8টা বাজতে চললো, নাস্তা করতে হবে। কাল তো কিছুই মুখে তুললে না, অবশ্য সেরকম পরিস্থিতি ছিল না। সিরাত কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। নতুন জায়গা, নতুন বাড়ি, নতুন সম্পর্ক, অথচ নিজের অপারগতার জন্য প্রত্যয়ের বন্দিনী মনে হচ্ছে নিজেকে। আভিজাত্যপূর্ণ এ বাড়িতে থাকতে ওর দম বন্ধ হয়ে আসছে। বেশিক্ষণ সময় নিল না ফ্রেশ হতে। শাড়িটা কোনো রকমে পরে রুমে ঢুকে দেখলো প্রত্যাশা তখনও ওর জন্য অপেক্ষা করছে। ওকে দেখে কাছে এসে শাড়ির বেহাল দশা দেখে বলল, শাড়ি পরতে জানো না বুঝি? জানি, তবে আনারই এখনো। মা সাহায্য করতো সবসময়। প্রত্যাশা হেসে কুচি ঠিক করে দিতে দিতে বলল, আমি কিন্তু ভালোই পারি। কিসে পড়ো তুমি? এইচএসসি দিব।
তুমি বেশ ভালো, প্রত্যয় চৌধুরীর মতো খারাপ নও। প্রত্যাশা ঠোঁটে আলতো হাসি ঝুলিয়ে বলল, কি জানি। বলেই সেফ টিফিন খুলে ভালো করে শাড়ি ঠিক করতে নিল। কয়েক সেকেন্ড পর দরজার বাইরে থেকে পায়ের শব্দ পাওয়া গেল। সিরাত আতঙ্কিত চোখে তাকালো। প্রত্যাশা চিল্লিয়ে বলল, এসো না ভাইয়া। প্রত্যয় দরজার বাইরে দাঁড়িয়ে বোনের চিৎকার শুনে হতভম্ব হয়ে বলল, আমার ঘরে আমি আসতে পারবো না? বেশি সাহস? এখন পারমিশন নিতে হবে তোর কাছ থেকে? ভাবিকে শাড়ি পরেছি ভাইয়া, প্লিজ যাও। প্রত্যয় ধমকে উঠল। কে ভাবি? সিরাত আঞ্জুম। মনের কথা শুনে প্রত্যয় থমকালো। এরপর বিরক্তি নিয়ে রাগে গজগজ করতে করতে চলে গেল সেখান থেকে। নাস্তা টেবিলে মুশফিকা চৌধুরী খাবার সাজাচ্ছেন। আমির সাহেব বসে পত্রিকা পড়ছেন। প্রত্যাশা সিরাতকে নিয়ে আসতেই তিনি পত্রিকা থেকে চোখ সরিয়ে দেখলেন ওকে। এরপর আবারও পড়ায় মন দিলেন। সিরাত ইতস্তত করে বলল, আসসালামু আলাইকুম। আমির চৌধুরী গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি ভালো। বসো, কোনো অসুবিধা হচ্ছে না তো? না। সিরাত চেয়ারে বসলো। মনে মনে বংশ উদ্ধার করলো তাদের, কিন্তু মুখে কুলো পেটে চুপ করে রইল। খানিকক্ষণ বাদে প্রত্যাশাও এসে যোগ দিল নাস্তায়। সিরাতকে দেখে ঠাট্টার চাহনি দিয়ে কফির মগে চুমুক দিল ও। সিরাত মুখ বুজে সব সহ্য করলো। প্রত্যাশা নাস্তা সার্ভ করে দিল ওকে। মুশফিকা চৌধুরী ফিরেও তাকালেন না। তিনি স্বামীর ছেলেকে নাস্তা দিয়ে নিজের খাবারে মন দিলেন। আমির চৌধুরী বসে সব লক্ষ্য করলেন। গতকাল সিরাতে বিয়ে ছেলে পালিয়ে যাওয়ায় রেগে গেলেও এখন বুঝলেন মেয়েটা আদব লেহাজ আছে। ছেলে যখন আবদার করলো সিরাতকে বিয়ে করার, তখন তিনি খোঁজ নিয়ে দেখেছিলেন এই মেয়েটি কোনো বিত্তশালী পরিবারের নয়। ছেলেকে অনেক বোঝালেন তিনি এ নিয়ে, কিন্তু প্রত্যয়ের এক কথায় একেই বিয়ে করবে। কি যেন হিসাব নিকাশের কথা আউড়েছিল সেদিন। সন্দেহ হওয়ায় তিনি খোঁজ নিয়ে দেখলেন এই মেয়ের জন্য ভার্সিটিতে বেশ নাকানি জীবনে খেয়েছে তার ছেলে। ছাত্রনেতা প্রত্যয় চৌধুরীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচির নেতৃত্ব পর্যন্ত দিয়েছে এই মেয়ে। সেখান থেকেই বোধহয় একটা চাপার রাগ ছিল সিরাতের প্রতি আমির সাহেবের। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি খাবারে মন দিলেন। সিরাত বেশি কিছুই খেতে পারল না। প্রত্যেক ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রেডি হচ্ছে, চিরচেনা সেই স্টাইলে পাঞ্জাবি পাজামা পরে একদম ছাত্রনেতা ভাব নিয়ে। একটু পরপরই ওর ফোন আসছে। অমুক তমুক চেলা পেলা ফোন দিয়ে মাথা খাচ্ছে। দ্রুত যেতে বলছে, আজ নাকি ওদের দলের গুরুত্বপূর্ণ মিটিং। সিরাত মলিন মুখে চুপ হয়ে বসে এইসব দেখছে। মনে মনে ভাবছে এই গুন্ডা কি এখন ওর ভার্সিটি যাওয়াও বন্ধ করে দেবে? প্রত্যয়কে আনমনা দেখে তা ভালোই আন্দাজ করে নিল। সিরাতের মুখের উপর ভেজা তোয়ালে ছুঁড়ে মারল। এরপর ওকে আদেশে সুরে বলল, আমার কাপড়গুলো ধুয়ে সুন্দর করে ইস্ত্রি করে রাখবে, এসে যেন দেখি। আমি আপনার চাকর নই। প্রত্যয় কটাক্ষ করে বলল, জানি আমার বউ, বারবার মনে করানোর প্রয়োজন নেই। সিরাত চিবিয়ে চিবিয়ে বলল। বউ হতে বয়েই গেছে। প্রত্যয় শুনেও না শোনার ভান করল। বেরিয়ে যেতে যেতে বলল, আমার কথা মেনে চললে ভার্সিটিতে যেতে পারবে, নয়তো ঘরে বসে শুধুই বউয়ের দায়িত্ব পালন করতে হবে। কাপড় যেন চকচক করে, মাইন্ড ইট। সিরাত হতবাক হয়ে ওর যাওয়া দেখলো। লোকটা এত ধুরন্তর, এভাবেই ব্ল্যাকমেল করে সব কাজ করাবে নাকি? একটু পরেই দরজায় টোকা পড়লো। সিরাত দরজা খুলে দেখলো হাতে বালতি নিয়ে 20-22 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সিরাতকে দেখে সে বিস্ময় নিয়ে বলল, আপনি নতুন ভাবি? সিরাত মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ। কেমন আছেন? ভালো, তুমি কে? মেয়েটি হতাশ নিঃশ্বাস ফেলে চোখ মুখ কুচকে বলল, নাম দুখু, আমি এ বাড়ির বান্দি। আপনারে দেখা বড়ই ভালো লাগতেছে, দুজনের মানাইছে ভালা। সিরাত হক চোকালো। দুঃখ আবার কেমন নাম? ও অস্বস্তি নিয়ে বলল, ইয়ে মানে কিছু প্রয়োজন? ভাইজানের কাপড় ধুইতে নিয়ে যাবো, কি কি ধুইতে হইবে দেন নিয়ে যাই। সিরাত অস্ফুট স্বরে বলল, জানি না। দুঃখ অবাক হলো না। নতুন বই কেমন জানবে? ও ঘরে ঢুকতে ঢুকতে লন্ড্রি ঝুড়িতে রাখা কাপড়গুলো দেখিয়ে পড়ল। এইখানে আদুয়া কাপড় রাহে ভাইজানে, আমি নিয়ে যাই তাইলে? কোথায় নেবে? দোপার দোকানে, ইংলিশে কি কয় জানি না। লন্ড্রি? হ, প্রতি রবিবার বাড়ির হগলের কাপড় ধুইয়া দেয়। সিরাত ভ্রু কুচকে বলল, তোমার ভাইজানেরও? এই বাড়ির হগল কাপড়ই তো দেয়, ভাইজানে বাদ যাইব নাকি? আজীব কথা। সিরাত প্রত্যয়ের পরিকল্পনা বুঝতে পারল। এর মানে ওকে নাস্তানাবোধ করার জন্য এতগুলো কাপড় ধুতে বলে গেছে। বাজে লোক কথাকার। ও দুঃখের হাত থেকে কাপড়গুলো নিয়ে বলল,
তুমি যাও, আমি ধুয়ে দেবো। সিরাত উত্তর দিল না। দুঃখ ওর কথা শুনে মিটিমিটি হেসে চলে গেল। সিরাতের রাগে দুঃখে চুল ছিঁড়তে ইচ্ছে করলো। একরাশ বিরক্তি নিয়ে প্রত্যেক কাপড়গুলো ধুয়ে দিল পা দিয়ে পেরে। রাতে বাড়ি ফিরে এই দৃশ্য দেখে প্রত্যেক ভীষণ প্রশান্তি অনুভব করলো। অথচ জানতেই পারলো না সিরাত কি ভীষণ ঝড় চালিয়েছে ওর প্রিয় কাপড়গুলোর উপরে। সিরাত ব্যালকনিতে প্রত্যয় সামনে থাকতে ওর অস্বস্তি হয়। শত হলেও লোকটা তার স্বামী, কিন্তু দেখলেই রাগ হয়। প্রত্যয় গলা ফাটিয়ে ওকে ডাকতেই হন্তদন্ত হয়ে ছুটে আসলো সিরাত। পাছে যদি আবার ভার্সিটিতে যেতে না দেয়, এই অমানুষকে তো বিশ্বাস নেই। প্রত্যয় বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছে আয়েসি ভঙ্গিতে। ওকে দেখেই বলল। পা টিপে দাও। সিরাত মুখ অন্ধকার করে বলল। পারবো না। প্রত্যয় থমকে উঠল। স্বামীর আদেশ অমান্য করা, জানো তো এর ফল? অজ্ঞতা বাধ্য হয়ে সিরাত ওর পা টিপে দিতে রাজি হলো। বিনিময়ে প্রত্যয় মুচকি এসে বলল। কাল ভার্সিটিতে যাবে আমার সঙ্গে করে, কিন্তু যদি বাড়াবাড়ি করো পরশু থেকে আবারও বন্ধ। সিরাত বহু কষ্টে নিজের গালে আটকালো। প্রত্যয়কে এক পলক লক্ষ্য করে শয়তানি হাসি দিয়ে বলল। শাড়িতে তো ভালোই মানায়। প্রত্যয় ভস্য করা দৃষ্টি উপহার দিয়ে বলল। নজর খারাপ তা তো জানতাম না। আস্তে ধীরে সবই জানবে, এখন মনোযোগ দিয়ে পা টেপো। সিরাতের ইচ্ছে করলো পা দুটো ভেঙে দিতে। বহু কষ্টে নিজের ইচ্ছেকে সংবরণ করলো সে। সকালে নাস্তা টেবিলে আমি যদি সিরাতকে অনেক কিছুই বোঝালেন। বিয়ে যেহেতু হয়েই গেছে সেহেতু সংসারে মনোনিবেশ করা উচিত ওর। মন দিয়ে সংসার করতে, কোনো অসুবিধা বা সমস্যা হলে তাকে জানাতে। মানুষটিকে প্রথমে অহংকারী মনে হলেও সিরাত বুঝল খানিকটা মনুষ্যত্ব আছে। এদিকে মুশফিকা চৌধুরী বরাবরের মতোই মুখ ফুলিয়ে বসে রইলেন। সিরাত সেটা কেয়ার না করে আমির সাহেবের উদ্দেশ্যে বলল। আমি একটা কথা বলতে চাই আঙ্কেল। বলো। আসলে একটু বাড়ি যেতে চাচ্ছিলাম, বাবা মা আমাকে দেখতে চাইছেন। তাছাড়া মেয়ের শরীরটাও ভালো না, ওকে একটু দেখতে ইচ্ছে করছিল। আমির সাহেব চা খাচ্ছিলেন। আচমকে আমার একটা কথা শুনে চমকে উঠলেন। ফলে গায়ে খানিকটা চা ছলকে পড়ল। ছেলে মিডল ক্লাস মেয়ে বিয়ে করতে চেয়েছে, তাতে তিনি আপত্তি করেননি। কিন্তু মেয়ে যে বিবাহিত এবং তার বাচ্চাও আছে সেই খবর তো তিনি পাননি। এই অধপতন তো তিনি কিছুতেই মেনে নেবেন না। গরম চোখে একবার প্রত্যয়ের দিকে, তারপর আবার সিরাতের দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করল। তোমার মেয়ে মানে কি? তুমি কি বিবাহিত ছিলে নাকি? সিরাত বুঝলেই হবে বলাটা উচিত হয়নি। খানিকটা ইতস্তত করে বলল। ও আসলে আমার বড় আপার মেয়ে। আপার মৃত্যুর পর ওকে আমি আর মা মিলেই বড় করেছি। আমাকেই মা বলে জানেও। আমির সাহেব শীতল চোখে তাকালেন। ওর বাবা কোথায়? সিরাত অকপটে বলল। উনি দ্বিতীয় বিয়ে করে সংসার করছেন। আমরাই সোহাকে সেখানে পাঠাইনি। বয়স কত? 1.5 বছর। আমির সাহেব দুঃখ পেলেন। তিনিও জন্মের সময় মা হারা হয়েছিলেন। যদিও বাবা টাকা পয়সার অভাব ছিল না, তবুও মায়ের আদর ছাড়া বড় হতেই অনেক কষ্টই হয়েছে তার। বুকের ভেতরটা মুচড়ে উঠল ক্ষণিকের জন্য। ক্ষীণস্বরে বললেন। যেও, মাঝে মধ্যে নিয়ে এসো বাচ্চাটাকে। সিরাত কৃতজ্ঞতা প্রকাশ করল। মুশফিকা চৌধুরী বিরক্ত হয়ে স্বামীর দিকে তাকাতেই তিনি চোখ রাঙালেন। অগ্রতা তার আর কিছুই বলা রইল না। প্রত্যয় এতক্ষণ বসে বাবার কাণ্ড দেখছিল। আলাপে শেষ পর্যায়ে ফুঁসে উঠে দাঁড়ালো। কোথাও যাওয়া চলবে না। তুমি বিয়াদবি করো না প্রত্যয়। আর এখানে সমস্যাটা কোথায়? প্রত্যয় রেগে বলল। তুমি ওকে চেনো না বাবা, ও অতি ধুরন্ধর মেয়ে। আবারও কিছু মতলব আসছে নিশ্চয়ই। আমির সাহেব পুত্রের উদ্দেশ্যে বললেন। এখানে রাগারাগির প্রয়োজন দেখছি না, শান্ত হও। প্রত্যয় সিরাতের দিকে তাকিয়ে বলল। বাবা তোমাকে অনুমতি দিলেও আমি দেব না। দেখি স্বামীর অনুমতি ছাড়া তুমি কিভাবে যাও। বলে গটগটিয়ে হেঁটে চলে গেল। সিরাত হুমকি শুনে থমকে রইল। মেজাজ খারাপ হলো প্রচুর। আমির সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন। ছেলেটাকে বেশি আদরে বাদর বানালাম, বাপের কথা শুনতেই চায় না। সিরাত শুনল তা। এই লোকটাকে হাড়ে মজ্জায় চেনা হয়েছে তার। কত খারাপ তা ওর যে ভালো আর কে জানে। প্রত্যাশা মিটিমিটি করে হেসে বিড়বিড় করে সিরাতকে বলল। আব্বুই ভাইয়াকে মাথায় উঠিয়েছে, এখন আব্বুর কথাই শোনে না। আর মা তো কখনো শাশুড়ি করেনি, সবসময় আল্লাহ দিয়ে মুড়িয়ে রেখেছে। এর কারণেই ভাইয়ার আজ এই অবস্থা, বুঝলে? বলে নিজের রাস্তাটুকু শেষ করে কলেজের উদ্দেশ্যে রওনা হলো প্রত্যাশা। সেরা দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। কী যে করবেও কিছুই বুঝতে পারছে না। ঘরে এসে দেখলেও প্রত্যয় ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে তৈরি হচ্ছে। সিরাতকে দেখে শক্ত গলায় বলল। তোমার সব কিছুর অনুমতি আমার থেকে নেবে, বাবার থেকে নয়। নিজের ফ্যামিলিকে কেয়ার করেন না।
বাবা মাকেও আপনি সম্মান করেন না। আপনি তো খারাপের চূড়ান্ত লেভেলে পৌঁছে গেছেন। সিরাতের কথা শুনে প্রত্যয় এসে ওর গাল চেপে ধরে বলল, আমার ফ্যামিলির জন্য কি করব না করব, কার কথা শুনে চলবো, এসবের মাথা নষ্ট না করলেই ভালো। আর কে বলেছে আমি সম্মান করি না? আমি ওদের জন্য সব করতে পারি। সিরাত গালে ব্যথা পাচ্ছে। প্রত্যয় ওকে ছেড়ে দিতেই ও তাচ্ছিল্য ভরে হাসলো। নিচে তার নমুনা দেখতেই পেলাম। প্রত্যয় ভাবসাহীন হয়ে দাঁড়িয়ে রইল। নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, ভার্সিটিতে যেতে চাইলে তৈরি হও। 5 মিনিট টাইম দিলাম, আমি গাড়িতে ওয়েট করছি। সিরাত বলল, আমি আপনার গাড়িতে করে যাব না। প্রত্যয় তাতে পাত্তা না দিয়ে হাত ঘুরিয়ে চেক করে বেরিয়ে যেতে যেতে বলল, মাইন্ড ইট, অনলি 5 মিনিটস। আগদা তড়িঘড়ি করে তৈরি হলো সিরাত। লাইট পিঙ্ক কালারের সালোয়ার কামিজ পরে কোনো মতে চুলটা আঁচড়ে প্রত্যয়ের সাথে ভার্সিটিতে যেতে বাধ্য হলো সিরাত। মন ভীষণ খারাপ হলো ওর। বন্ধু বান্ধবরাও ওকে দেখে অবাক। 3 দিন যাবৎ ওকে কল টেক্সট করে পাওয়া যাচ্ছিল না। তাই ক্লাসে ঢুকতেই সবাই ওকে দেখে হুড়মুড়িয়ে এগিয়ে এলো, নানান প্রশ্নে জর্জরিত করলো। সিরাত একটু সময় নিয়ে মনমরা হয়ে সব কিছু খুলে বলতেই নিশা অবাক হয়ে বলল, তার মানে প্রত্যয় চৌধুরী এখন তোর বর আর আমাদের দুলা ভাই? পাশ থেকে অনল ওর মাথায় গাঁটটা মেরে পড়ল। তা নয় তো কি গাদি, আমাদের সিরাতের বড় শত্রুই এখন ওর বর। কি যে হলো এটা? রাহি গম্ভীর কণ্ঠে পড়ল, খুব খারাপ হলো। সিরাজ যে কিভাবে সহ্য করবে লোকটাকে, আমার তো ভাবতে কেমন লাগছে। নিশ্চয়ই ওকে এক ফোঁটা শান্তিও দেয়নি। বন্ধুদের কথা শুনে সিরাত কেঁদে ফেলল। সবাই ওকে সান্ত্বনা দিল। অনল চিন্তিত হয়ে বলল, ডিভোর্স নিয়ে নে সিরাত। সিরাত ব্যাহত গলায় বলল, তুই চিনিস না লোকটাকে? নিজে থেকে ছাড়তে না চাইলে কোনোভাবেই সম্ভব না। রাহি অনলকে থমকে উঠল। ডিভোর্স যদি দিতেই হতো তাহলে বিয়ে করতো না রে। ওকে শাস্তি দেবে বলেই বিয়ে করেছে। নিশা বলল, কেন যে ওনার বিরুদ্ধে মানববন্ধনটা করতে গেলাম আমরা? সিরাত চোখ রাঙালো। এখানে তো আমাদের কোনো ভুল নেই। লোকটার চেলাপেলা কতটা ক্ষমতা দেখায় জানিস না? ওদের জন্য কেউ ভার্সিটিতে শান্তি পায় কিছু করতে? রাহি চিন্তিত হয়ে বলল, তা তো ঠিক, কিন্তু তুই কিভাবে থাকবি ওনার সাথে? সিরাত চোখ মুখ মুছে বলল, চিন্তা করিস না, বিয়েই তো করেছে, মেরে তো ফেলেনি। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ ওনার অন্যায়গুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব। সবাই ওর কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল। ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করলো। সিরাত নোটস কালেক্ট করে নিল। এমন সময় হই হই রব শুনে করিডোরে গিয়ে দেখলো সবাই বলাবলি করছে। ফার্স্ট ইয়ারের একটা ছেলেকে প্রত্যয় চৌধুরীর চালা মাহিন ডেকে নিয়ে গেছে। শুনেই সিরাত ছুটে গেল ভার্সিটির ক্যান্টিনে। পেছন পেছন অনল, নিশা আর রাহিও ছুটে গেল। ওরা গিয়ে দেখলো পুরো ক্যান্টিন খালি, কেউ নেই। এদিক ওদিক খোঁজ নিয়ে এক পর্যায়ে লেকের পাড়ে এসে দেখলো সেখানেই ছেলেটাকে শাস্তি দেওয়া হচ্ছে। ছেলেটা অনুনয় করে বলছে আর কখনোই সে সিগারেট খাবে না, কিন্তু প্রত্যয় চেলারা তা শুনছেই না। হাতে পায়ে আঘাত করছে ডাল দিয়ে। প্রত্যয় সামনে বসে তা দেখছে। ছেলেটার আর্তনাদ সহ্য করতে না পেরে সিরাত গিয়ে ওর সামনে দাঁড়াতেই মাহিন থেমে গেল। সিরাত কটমট করে বলল, আর একবারও আঘাত করবে না, ভালো হবে না। ইতিমধ্যে প্রত্যয়ের সাঙ্গপাঙ্গিরা জেনে গেছে সিরাত ওদের ভাবি। এজন্য মাহিন প্রত্যয়ের দিকে তাকিয়ে জোরে বলল, ভাবি মারতে মানা করে ভাই, কি করুম? প্রত্যয় শ্লেষাত্মক হেসে সিরাতকে বলল, আমাকে ছেড়ে থাকতেই পারো না দেখছি। ক্যান্টিন থেকে এখানে এলাম, অথচ আমার গন্ধ ঠিকই খুঁজে পেয়ে গেলে। সিরাত রেগে বলল, বাজে বকা বন্ধ করুন, ওকে যেতে দিন। বলেছে তো আর কখনো ধূমপান করবে না। তুমি নিজের কাজে যাও, অন্যের জন্য মাথা না ঘামিয়ে নিজের কাজ করো। আগে আপনি ওকে যেতে দিন। সিরাত ভালোভাবেই বলল। প্রত্যয় রেগে গেল। ওর শাস্তি মাত্র শুরু, এখনো শেষ হয়নি। সিরাত জানে ছেলেটাকে এমনি এমনি ছাড়বে না প্রত্যয়। ভীষণ জেদি সে। আর সিরাত ব্যাপারটাতে ইন্টারফেয়ার করায় আরও খেপে গেছে ও। প্রত্যয় ছেলেটাকে লেকের পানিতে ততক্ষণ পর্যন্ত ডুব দেওয়ার আদেশ দিল যতক্ষণ না ওকে থামতে বলবে, তাহলেই শাস্তি মওকুফ করা হবে। অনল, নিশি, রাহি হতভম্ব হয়ে আটকে উঠল। প্রত্যয়চারীরা মজা নিল। সিরাত কঠোর গলায় বলল, পাগল হয়েছেন? এসব কি বলছেন আপনি? এটা ভার্সিটি, কোনো বিনোদন কেন্দ্র বা আপনার গড়া প্রতিষ্ঠান না যে শিক্ষার্থীরা আপনার কথায় পুতুলের মতো নাচবে। প্রত্যয় ভীষণ বিরক্ত হলো। রাগে চোখ জ্বলতে লাগলো। ঠিক ঠিক ইচ্ছে করছে এক থাপ্পড়ে সেদিনের মতো
অজ্ঞান করে দিতে। এত কিছু করলো সিরাতকে ভয় দেখানোর জন্য, বিয়ে পর্যন্ত। এরপর মেয়েটা দাপট দেখিয়ে যাচ্ছে, একটু ভয় পাচ্ছে না। ভাবতেই রাগে আগুন জ্বলতে লাগলো বুকে। মুহূর্তেই কুটিল বুদ্ধি খেলে গেল মাথায়। মুচকি এসে শান্ত স্বরে বলল, এক শর্তে ছাড়বো একে। ফার্স্ট ইয়ারের ছেলেটা ভয়ে কাঁপছে। তখন সিরাতের বেশ মায়া লাগলো, দৃঢ় স্বরে বলল, কি শর্ত? ওর বদলে তোমাকে টাস্ক পূরণ করতে হবে। এতই যখন দরদ হচ্ছে তোমার মমতার মাতা যে, তাহলেই ওর মুক্তি। প্রত্যয়ের কথা শুনে অনল নিশারাহে প্রতিবাদ করলো। প্রত্যয় একটি বাক্য ব্যয় করলো না। সিরাতও অনুনয় করলো না, মেনে নিল ওর শর্ত। ফার্স্ট ইয়ারের ছেলেটা অবাক হয়ে সিরাতের কাছে এসে বলল, থ্যাঙ্কস আপু, কিন্তু আমার জন্য অহেতুক কষ্ট করবেন না, না হয় শাস্তি ভোগ করব। সিরাত মলিন হেসে বলল, তুমি নিজেকে একদম দোষ দেবে না। শর্তটা আমি পূরণ করব, তুমি এই কাজ করবে না, তাহলে আমি হেরে যাব। আমি কিছুতেই ওনার কাছে হাঁটতে চাই না। এরপরও ছেলেটা মানতে নারাজ। সিরাতও নিজ সিদ্ধান্তে অটল দেখে সে বাক্যহীন হয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে কৃতজ্ঞতা জানালেও ভীষণ খারাপ লাগলো ওর। সামান্য সিগারেট খেলে যে এত কিছু হয়ে যাবে জানলে সে কখনোই এই কাজ করতো না। মনে মনে তবা করলো, এই জীবনে কোনোদিন সিগারেট খাবে না সে। মাহিন প্রত্যয়ের কাছে এসে বলল, শত হইলেও ভাবি লাগে অহন আমাদের, এটা কি ঠিক? প্রত্যয়ের চোখ রাঙালো। এত দরদ? না মানে? সর সামনে থেকে। প্রত্যয়ের ধমক খেয়ে সরে এলো মাহিন। নিজের জিনিসপত্র সব রাহির কাছে রেখে লেকে সিঁড়ি বেয়ে হাঁটু জল অব্দি নামতেই ভয় লাগলো সিরাতের। এত বড় লেক সাঁতারেও পারদর্শী না তেমন। ভেবেছিল যতই হোক বউ বলে খানিকটা মায়া দেখাবে প্রত্যয়, কিন্তু না, পশুটা নিজের সিদ্ধান্তেই অটল। সিরাতেরও জেদ হলো ভীষণ। প্রত্যয় হাতে ইশারা করতে সুরা পড়তে পড়তেই ডুব দিল সিরাত। 1 2 3 থামলো না। সিরাত দাঁতের দাঁত চেপে একের পর এক ডুব দিতেই থাকলো। কানে নিল না প্রত্যয়ের ডাক, রাহি ঈশার চেঁচামেচি। এদিকে চোয়াল শক্ত হয়ে গেছে প্রত্যয়। আশেপাশের সব সাঙ্গপাঙ্গদের বিকট ধমকে বিদায় করলো সে। তারা নতমুখে লজ্জায় প্রস্থান করলো। ফার্স্ট ইয়ারে ছেলেটাকেও ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিল। এরপর নিজেই লেকের পানিতে নেমে জোর করে পাজা করে তুলে নিয়ে এলো সিরাতকে। ওর কিল খুশি গ্রাহ্যই করলো না প্রত্যয়। চিপিয়ে চিপিয়ে বলল, শরীর প্রদর্শন করতে ভালোই মজা লাগে, তাই না? সিরাত কেঁদে বলল, বউকে সকলের সামনে অসম্মান করতে বুক কাঁপেনি আপনার? অমানুষ, নির্দয় জানোয়ার। প্রত্যয় ধমকে উঠল। গাড়ি করে বাড়ি ফিরল সিরাতকে নিয়ে। ও পুরো রাস্তা ভেজা জামা কাপড় নিয়েই বসে রইল। চুপটি করে বাড়ি ফিরে সিরাত অবাক হয়ে দেখলো ওর বাবা মা এসেছে। ও খুশিতে দৌড়ে গিয়ে সোহাকে কোলে নিয়ে চোখে মুখে চুমু খেলো। সোহাও আধো আধো করে ওকে মাম্মা বলে ডেকে উঠল। মুশফিকা যদি ওকে ভেজা অবস্থায় দেখে অবাক হয়ে বলল, তোমার এই অবস্থা কেন? সবাই প্রশ্নের উত্তর জানতে ওর দিকে তাকালো। আপনার ছেলে আমাকে শাস্তি দিয়েছে। বলি সোহাকে মায়ের কোলে দিয়ে সিরাত রুমে এসে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বেরোতেই প্রত্যয় কটমট করে বলল, আমার নামে নালিশ করলে কেন? শাস্তি তো তুমি মাথা পেতে নিয়েছো। সিরাত বলল, আমি তো নালিশ দেইনি, সত্যিটাই বলেছি। আমি তো ভুলেই গেছিলাম তুমি সত্যবাদী যুধিষ্ঠি। প্রত্যয় চটে গেল। সিরাতের রাগী গলায় বলল, একদম আজে বাজে কথা বলবেন না। আপনি আসলে বড্ড ইনসিকিউর, তাই না? কে বললো তোমায়? সিরাত তীক্ষ্ণ কণ্ঠে বলল, চেহারা দেখেই বুঝেছি। আমার বাবা মায়ের সামনে নিজের ফেস লসটা ঠিক মানতে পারেননি, তাই এখন আমার সাথে ঝামেলা করতে এসেছেন, তাই না? প্রত্যয় কটমট করে বলল, জানো আমি কত করে নিচে সবটা সামলে এসেছি। অন্যের শাস্তি মাথা পেতে নিয়ে আমাকে ফাঁসানোই তোমার ইচ্ছে ছিল, তাই না রাবিশ? জি, ঠিক আপনার মতো। সিরাতের মুখে মুখে তর্ক শুনে রাগ জেগে ধরল প্রত্যয়কে। ওর হাতের কবজি চেপে ধরে কাছে টেনে বলল, মুখ সেলাই করতে আমার হাত একটু কাঁপবে না মেয়ে? সিরাত ভয় পেল না, উল্টো হাত ছাড়ার চেষ্টা করে বলল, জানি যে পাবলিক প্লেসে নিজের বউকে অসম্মান করতে পারে তার দ্বারা সব কিছু সম্ভব, আর আপনার বেলায় তো সন্দেহের অবকাশ নেই। প্রত্যয় ওর হাত আরো শক্ত করে চেপে ধরতে ব্যথায় মৃদু আর্তনাদ করলো সিরাত। প্রত্যয় বাঁকা হেসে বলল, এত বউ বউ করছো যে, নিজেকে সত্যি আমার বউ ভাবছো নাকি? সিরাত চোখে মুখে ঘৃণা ফুটিয়ে বলল, না ভাবার তো কিছু নেই। আমরা না মেনে নিলেও সত্য তো পাল্টাবে না, আর এটা স্বীকার করার সাহস আমার আছে। বরঞ্চ আপনি কাপুরুষ। আচ্ছা, সকলের ছোটোখাটো অপরাধে আপনি তাদের যেভাবে শাস্তি দেন,
আপনি যে আমার সাথে অন্যায় করছেন তার বিচার কে করবে? বউ পিটিয়ে আর কত দূর? প্রত্যয় বিস্ময় নিয়ে ওর হাত ছেড়ে দিল। দূরে সরে শক্ত গলায় বলল, আমি বউ পেটাই? সামনে থেকে সরুন তো, আপনার মুখ দর্শন করতে অসহ্য লাগছে আমার। তীব্র ঘৃণা মেশানো বাক্য। সিরাতে চোখ মুখে ভেজা। প্রত্যয়ের চোয়াল শক্ত করে ওর আপাদমস্তক পর্যবেক্ষণ করছে। এই মেয়ে কোন ধাতুতে গড়া কে জানে। এত কিছু করেও ভয় দেখাতে পারল না, উল্টো কথায় কথায় ওর সাথে বিবাদে জড়াচ্ছে। প্রত্যয় হতবিহ্বল ভঙ্গিতে ওর ভেজা গাল দেখে আনমনি হাত বাড়াতে গেল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। প্রত্যাশা চেঁচিয়ে বলল, নিচে সবাই বসে আছে, ভাবি এসো। সিরাত চোখ মুখ মুছে উত্তর দিল, আসছি। বলেই পাশ কাটিয়ে চলে গেল নিচে। প্রত্যয় ওর যাওয়ার পানে তাকে মনে মনে ফুঁসে উঠল। কেন যেন সবকিছু অন্যরকম হয়ে যাচ্ছে। সিরাতকে যেভাবে শাস্তি দেবে বলে ভেবেছিল, তার কিছুই করতে পারছে না সে ঠিকঠাক। রাতে খাবার টেবিলে দুই পরিবারের সবাই একসঙ্গে খেতে বসলেন। মুশফিকা চৌধুরী থমথমের চেহারা আপ্যায়ন করছেন সিরাতের বাবা মাকে। তবে ছোট্ট সোহার উপর মুখ কালো করে থাকতে পারলেন না বেশিক্ষণ। আসার পর থেকেই বাচ্চাটা যেন সকলের মনে জায়গা করে নিয়েছে। 1.5 বছরের ছোট্ট মেয়েটা আধো আধো স্বরে মুশফিকা চৌধুরীকে দিদা, আমির সাহেবকে দাদা বলে সম্বোধন করছে। প্রত্যাশাই শিখে দিয়েছে ওকে। আমির সাহেব সহাস্যে ওকে কোলে তুলে আদর করছে। এসব দেখে সিরাতের মা মিনারা খাতুন মেয়েকে বললেন, বড়লোক দেখে তো ভাবছিলাম অহংকারী, এখন তো মানসিকতা দেখি ভালোই। সিরাত হাসার চেষ্টা করে বলল, দুটোই। জামাই বাবাজি কেমন? অবশ্য আমাদের বাড়িতে যেদিন গিয়েছিল সেদিন খারাপ মনে হয় নাই, বড্ড সরল, ভালো। সিরাত খানিকটা বিরক্ত হলো। বড্ড ভালো? তাহলে ছেলে বানিয়ে নিয়ে যাও, কিন্তু ওই শয়তানের কথা আমায় জিজ্ঞেস করবে না। মিনারা খাতুন সরল মানুষ, মেয়ের কথার মানে বুঝতে না পেরে চোখ রাঙালেন। এসব কি কথা? পালিয়ে বিয়ে করেছিস আবার বড় গলা করছিস? ব্যাত্তুমিজ কোনখানের? একটুর জন্য আমাদের মুখে চুনকালি লেপে নাই। সিরাত চুপ করে রইল। উত্তর দেওয়ার ভাষা নেই ওর। মিনারা খাতুন এরপর শান্ত গলায় আবারও বললেন, জানিস তোর বাবা যখন অসুস্থি নিয়ে জিজ্ঞেস করেছিল ওদের কি চাহিদা, শুনে তো ছেলের রাগ। অহেতুক খরচ না করে শুধু দোয়া করতে বলল। এত ভালো ছেলে যে আমাদের কোনো আয়োজন পর্যন্ত করতে দিল না, উল্টো বাবাকে পাঠিয়ে আমাদের দাওয়াত করে আসতে বলল। আজকাল এমন ছেলে পাওয়া যায় নাকি? সিরাত এসব শুনে হতাশ হয়ে মিনমিন স্বরে বলল, তোমরা সত্যি বড্ড বোকা। এমন সময় শিমুল সাহেব এলেন। তিনিও এমন অনেক কথাই বললেন। বাবা মায়ের সাথে অনেক কথা হলো সিরাতের। তবে রাত হয়ে যাওয়ায় শিমুল সাহেব এবার বাড়ি ফিরতে চাইলেন। বিদায় মুহূর্তে সোহা ভীষণ চিৎকারে বাড়ি মাথায় তুলতে লাগলো। সে কিছুতেই সিরাতকে ছেড়ে যাবে না, ওর কোল ছেড়ে নামবেই না। আমির সাহেবের ভীষণ মায়া হলো। তিনি অনুরোধ করে বললেন অন্তত আজ রাতটা থেকে যেতে। শুনে সিরাতের বাবা লজ্জায় পড়ে গেলেন। একদমই রাজি হলেন না তিনি এই প্রস্তাবে। একই কাণ্ড, মেয়ের বাড়িতে প্রথম দিন এসেই থেকে যাওয়ার বড্ড লজ্জাজনক ব্যাপার তার কাছে। অগত্যা সিরাত বাধ্য হয়ে বলল, সোহা থাকুক, কাল এসে নিয়ে যেও। সবাই এ কথায় সহমত জানালো। ওর কথা শুনে প্রত্যয় শিমুল সাহেবকে ভরসা দিয়ে বলল, টেনশন নিবেন না, আমি কাল ওকে পৌঁছে দিয়ে আসবো। শিমুল সাহেবের মাথা নাড়লেন। প্রত্যয় বললেন, ভালো থেকো, সুখী হও, আমার মেয়েটাকেও সুখে রেখো। প্রত্যয় এক পলক সিরাতকে দেখল। ও তাচ্ছিল্য ভরে হাসছে। কেউ না বুঝলেও ও দৃষ্টি এড়াতে পারল না তা। আচমকাই ভীষণ রাগে বুকটা জর্জরিত হয়ে গেল যেন। রাতে শুতে গিয়ে হলো ঝামেলা। সোহা কান্না করছিল, বেশ চালাচ্ছিল। বহু কষ্টে ঘুম পাড়ানো হয়েছে ওকে। প্রত্যেক শব্দ করে দরজা খুলে ঘরে প্রবেশ করতে সিরাত ধরফরিয়ে উঠল। কখন যে চোখ লেগে এসেছিল বুঝেই নেই। প্রত্যেকে শব্দ করে কাজ করতে দেখে ভস্য করা দৃষ্টিতে তাকে নিচু স্বরে বলল, আওয়াজ করছেন কেন? দেখছেন না বাচ্চাটা ঘুমিয়েছে? প্রত্যয় ভাবলিসীন গলায় আলমারি বন্ধ করতে করতে বলল, তাতে আমার কি? অসহ্যকর। বিরক্তিকর শব্দ করে আবারও ঘুমিয়ে পড়ল সিরাত। প্রত্যয় ল্যাপটপ নিয়ে বসল। মাঝে মধ্যে আর চোখে সিরাতকে লক্ষ্য করলো। সোহাকে বুকে আগলে ঘুমিয়ে আছে। লম্বা চুলগুলো মেঝেতে লুটিপুটি খাচ্ছে। দৃশ্যটা সুন্দর। প্রত্যয় সোজা হয়ে বসে অনেকটা মনোযোগ দিয়ে দেখলো। কেমন বাবা বাবা একটা অনুভূতি হচ্ছে ওর। সোহার মায়া ভরা মুখটা তাকিয়ে দেখলো অনেকক্ষণ। মা সন্তানকে আগলে ঘুমিয়ে আছে, এর থেকে সুন্দর দৃশ্য পৃথিবীতে বোধহয় কমই আছে। প্রত্যয় মনে মনে বলল, সুন্দর। বড়লোক বাবা মায়ের ছেলে প্রত্যয় চৌধুরী।
ভার্সিটিতে টপ স্টুডেন্টদের মধ্যে একজন, সুদর্শন চেহারা, পড়াশোনা সহ অন্যান্য কার্যক্রম সব কিছুতেই অন্য সবার চেয়ে ছিল এগিয়ে। সেই সাথে অনেকের স্বপ্ন পুরুষও ছিল, কিন্তু এসবের প্রতি ওর আগ্রহ ছিল নিতান্তই কম। পড়াশোনা শেষে হঠাৎ করেই একসময় জড়িয়ে পড়ে রাজনীতিতে। আচরণেও আসে পরিবর্তন। ভার্সিটিতে কেউ যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে তার আর রক্ষে নেই। অমানবিক নিষ্ঠুর শাস্তি দেয় সবাইকে ওর দলের সদস্যরা। ওদের আচরণে সকলেই একসময় ভয় অতিষ্ঠ তটস্থ হয়ে পড়ে। কেউ খোলাখুলি প্রেম করুক, সিগারেট খাক তো বা কিছু করুক, সেদিন বুঝি তার আর রক্ষে নেই। ভার্সিটি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও তারা এই বিষয়টাতে তেমন মাথা ঘামায় না, বরঞ্চ এসবে আরও বেড়ে যায়। ক্ষমতার জোরে দেখিয়ে এসব অন্যায় চালাতে থাকে সে। কিন্তু একদিন দুজন শিক্ষার্থী রুম ডেটে হাত নাতে ধরে প্রত্যয়ের চেলারা ভীষণ অপমান করে তাদের। এরই মধ্যে মেয়েটি এসব নিতে না পেরে সুইসাইড করে। এরপর আরও একজন। তবুও এমন র্যাগিং বা শাস্তি থামেনি। এদিকে সিরাত সবসময়ই শান্ত প্রকৃতির মেয়ে ছিল, পড়াশোনায় ভালো। প্রত্যয় এসব কর্মকাণ্ড ফার্স্ট ইয়ার থেকে দেখে আসছিল সে। রাগ হলেও মাথা ঘামায়নি বা সাহস করার হতো না ওর। কিন্তু পরপর দুইজন সুইসাইড করার পর ওর ভীষণ খারাপ লাগে, দুঃখ হয়। কিন্তু একদিন ওর চোখের সামনে একজনকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে প্রত্যয়ের চালারা। সেদিন আর চুপ থাকতে পারেনি, প্রতিবাদ করেছিল। সেখান থেকে ঝামেলার শুরু ওদের। বন্ধুদের সাহায্য নিয়ে রক্তাক্ত ছাত্রটাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। প্রত্যয় এসব শুনে রেগে জিজ্ঞেস করেছিল মাহিনকে। কেউ খোঁজ নেই? মাহিন খোঁজ নিয়ে বলল, 3rd ইয়ারে পড়ে। ভাইজান ডাইকা আনমো নাকি কন খালি একবার। আন। প্রত্যয় আদেশে সিরাতকে ডাকা হলো। হুমকি ধামকি ভয় ভীতি দেখানো হলো, কিন্তু কোনোটাতেই কাজ হলো না। উল্টো প্রতিবাদ জানালো। প্রত্যয় সেদিন ক্রোধে জর্জরিত হয়ে ফেটে পড়েছিল। এরপর থেকে ওর এসব কাজে সিরাত ও তার বন্ধুরা বাধা দিতে লাগলো। ছাত্রছাত্রীদের মনেও খানিকটা পেল, এমনকি মানববন্ধন পর্যন্ত করলো। সিরাত দিল নেতৃত্ব। এ কারণে প্রত্যেক প্রতিপক্ষ ওর নামে বদনাম কুৎসা রটানো শুরু করলো, সবাইকে উস্কে দিতে লাগলো। ব্যাপারটা এক পর্যায়ে হাতাহাতির পর্যায়েও চলে গিয়েছিল। দুই পক্ষের সংঘর্ষে ভার্সিটির পরিবেশ হয়ে উঠল উত্তপ্ত। সেদিনই প্রত্যয় মনে মনে সিরাতকে উচিত শিক্ষা দেবে বলে ঠিক করেছিল। পায়ের তলায় জুতো বানিয়ে রাখবে ভেবেছিল, কিন্তু পায়ের তলায় জুতো বদলে এখন সবটাই ঘেটে কেমন হয়ে যাচ্ছে। এসব ভেবে প্রত্যয় দীর্ঘশ্বাস ফেলল। দমকা ঠান্ডা বাতাস ঠেলে ঘরে ঢুকছে। সোহার ঠান্ডা লাগতে পারে চিন্তা করে প্রত্যয় উঠে ব্ল্যাঙ্কেট এনে জড়িয়ে দিল সোহা সিরাতকে। সবটা মানবিকতার খাতিরে ভেবে নিল সে। বুকের উপর ভারী কিছু অনুভব করায় প্রত্যয়ের ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে সে চমকে উঠল। সোহা ওর বুকের উপর বসে নিজের ইচ্ছে মতো খেলা করছে। প্রত্যয় খানিকক্ষণ ওকে রেখে হতবিহ্বল হয়ে পাশে তাকিয়ে দেখল সিরাত এখনও গভীর ঘুমে তুলিয়াছে। ও ধীর গতিতে সোহাকে নামানোর চেষ্টা করতেই বাচ্চাটা শব্দ করে কেঁদে উঠল। সেই শব্দে কানে তারা লেগে যাওয়ার জোগাড়। সিরাতের ঘুম ভাঙল। সোহাকে প্রত্যয়ের কাছে রেখে ধরফরে উঠে বসে দূরে সরিয়ে নিল। মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা করে বলল, বাচ্চাটাকে কাঁদাচ্ছিলেন কেন? প্রত্যয় নিজেও উঠে বসলো। মাথার সব প্রোটিন কি নিঃশেষ হয়ে গেছে যে উল্টাপাল্টা বকছো? আমি কখন ওকে কাঁদালাম? তাহলে ও কাঁদলো কেন? আমাকে গিনিপিগ বানিয়ে খেলছিল তোমার মেয়ে, নামাতে চেয়েছি সেই জন্য চিৎকার করেছে, ঠিক তোমার মতো। প্রত্যয়ের কথা বিশ্বাস না করে সিরাত বলল, আপনাকে আমার তো চেনার বাকি নেই। আপনার সব হুমকি আমার স্পষ্ট মনে আছে। যে সুযোগ পেয়েছেন তেমনি সোহার উপরে শোধ নিচ্ছেন। প্রত্যয় বিরক্তিতে উঠে যেতে যেতে নিজেকেই বলল, পাগলের প্রলাপ কানে নিস না। সিরাত আগুন চোখে তাকালো। আমি পাগল? নিজের অস্তিত্ব অস্বীকার করনি বলে খুশি হলাম। সিরাত বোকার মতো তাকিয়ে রইল। আর প্রত্যয় হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে গেল। সিরাতও উঠল, সোহাকে ফ্রেশ করিয়ে খাইয়ে নিজের সব কাজকর্ম সেরে নিল। ভার্সিটির জন্য তৈরি হয়ে রইল। না চাইতেও প্রত্যয়ের সঙ্গে ওকে বেরোতে হলো। প্রতিমধ্যে সোহাকে বাড়ি নামিয়ে দিয়ে যাবে। গাড়িতে বসে সোহা ভীষণ খুশি, বারবার এটা ওটা ধরছে, হাসছে দুপাটি দাঁত বের করে। আর সিরাত আদরে কথা বিনিময়ে ওর সাথে সঙ্গ দিয়ে খেলছে। প্রত্যয় লুকিং গ্লাসে এসব দেখে গলা খাকারি দিল। সিরাত বিরক্ত চোখে তাকাতেই বলল, এসে গেছি। সিরাত দেখল ওর বাড়ির সামনে গাড়ি থেমেছে। ও সোহাকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। প্রত্যেক খানিকটা ইতস্তত করে ডাকলো ওকে। এই মেয়ে শোনো।
সিরাত ঘুরে তাকালো। কি? এটা নিয়ে যাও সোহার জন্য। সিরাত দেখলো একটা বড় বক্স, তাতে বাচ্চাদের টয়েস, চকলেট সহ নানা হাবিজাবি জিনিস। এসব কখন এনেছে গুন্ডাটা? আর সোহাকেই বা দিচ্ছে কেন? ও সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলো। এসব কেন? এমনি। লাগবে না, আপনার জিনিস আপনি রাখুন। একবার যখন বলেছি দ্বিতীয়বার আর বলবো না। ঠান্ডা হুমকি। সিরাত হক চুকিয়ে গেল। গুন্ডাটা হয়তো আবার রেগে কিছু একটা করে বসবে, সেজন্য বাধ্য হয়ে গিফট বক্সটা নিল সে। তাচ্ছিল্য করে বলল, আপনার যে কয়টা মুখোশ আমি ভেবেই পাচ্ছি না। অন্যের বিষয় না ভেবে নিজেকে নিয়ে ভাবো। ওকে দিয়ে তাড়াতাড়ি ফিরে আসো, লেট হয়ে যাচ্ছে। প্রত্যয় গম্ভীর কণ্ঠে বলল। সিরাত আর দাঁড়ালো না, সোহাকে মায়ের কাছে দিয়ে এলো। বারবার করে বলে এলো খেয়াল রাখতে। এরপর দ্রুতই ফিরে এলো। প্রত্যয় গাড়ি স্টার্ট করে ভার্সিটির দিকে রওনা হলো। সিরাত একটু পর পড়ল। আমার ফোনটা কি পেতে পারি? প্রত্যয় ড্রাইভ করতে করতে ভেউছে গমগমে স্বরে জিজ্ঞাসা করলো। কি করবে? স্বামীর নামে উল্টাপাল্টা পোস্ট লিখবে সোশ্যাল মিডিয়ায়? সিরাত চেহারা কালো করে বলল। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। প্রত্যয় ছোট্ট করে বলল, ও আই সি। পাবো তো? ভেবে দেখবো। সিরাত একটু বিরক্ত হলো। আমার জিনিস ফেরত দিবেন, সেখানে এত নাটকীয়তার কি আছে? নাকি ভয় পাচ্ছেন আমাকে? প্রত্যয় হাসলো। আমাকে ইঁদুর ভাবলে ভুল করবে। সিরাত টিপ্পনি কাটলো। জানি তো আপনি বেড়াল। বাঘ। জোকস অফ দ্য ইয়ার। সিরাত উচ্চস্বরে হেসে উঠল। প্রত্যয় নির্বিকার ভঙ্গিতে গাড়ি চালাচ্ছে। হেলদোল হলো না সিরাতের তাচ্ছিলতায়। তবে সিরাতের উচ্চস্বরে হাসিটা ওর ভেতরে আগুন জ্বালিয়ে দিল। কিন্তু ব্যাপারটা একটুও বুঝতে দিল না ওকে। শান্ত হয়ে বাকি পথটুকু পাড়ি দিল সে। ভার্সিটির সামনে গাড়ি থামতেই সিরাত নামলো। পেছন থেকে গমগমে স্বরে প্রত্যয় ডেকে বলল, নাও। পেছনে ফিরতেই খুশিতে চকচক করে উঠল সিরাতের চোখ। দ্রুত নিজের ফোনটা হাতে নিয়ে খুশিতেই বলে ফেলল, থ্যাঙ্কস পাওয়ার যোগ্য না আপনি, তাই দিলাম না। ভার্সিটিতে বাকি সময়টা বেশ ভালোই কাটলো সিরাতের। তবুও তককে তককে রইল। কিন্তু আজ আর উল্টোপাল্টা কিছু ঘটার খবর পেল না সে। বাড়ি ফেরার সময়ও ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল প্রত্যয়ের জন্য। কিন্তু ওর বদলে এলো মাহিন। এসেই চওড়া হাসি দিয়ে বলল, ভাই পাঠাইছে, সে দলের ঝামেলায় ব্যস্ত, আসতে পারে নাই। আসেন আপনারে দিয়ে আসি। সিরাত বুঝতে পারলো কেন আজ গন্ডগোল বাঁধেনি। গুণটা ঝামেলায় ব্যস্ত। ভালোই হয়েছে। ও বলল, লাগবে না, আমি একাই পারবো। মাহিন নাছরবান্দা। একলা যাইতে মানা করেছে ভাই, চলেন ভাবি। সিরাত জানে প্রত্যয়কে, তবে মাহিনের ব্যবহার দেখে আশ্চর্যজনিত হয়ে বলল, কি ব্যাপার মাহিন ভাই, এত সম্মান দিয়ে কথা বলছেন যে? আগে তো তুমি করে বলতেন। মাহিন লজ্জা পেল। এখন তো ভাবি লাগেন, আগের কথা মনে কইরা না আর। সিরাত বলল, এখনো সময় আছে, ভালো মানুষের পথে আসুন। মাহিন দাঁত বের করে হাসলো। ওই আর কি, চলেন। দিন কয়েক পরের কথা। রাতে সিরাত বসে বসে ফোন স্ক্রল করছিল। প্রত্যয় তখনও ফেরেনি। এমন সময় ফোন এলো অনলের। সিরাত রিসিভ করতে ওপাশ থেকে অনলের ব্যস্ত গলা শোনা গেল। কি খবর? সিরাত হেসে বলল, ভালো, কিন্তু মতলব কি এই অসময়ে ফোন যে? আজ দুই পক্ষের আবারও সংঘর্ষ, হাতাহাতি হয়েছে, অনেক পোলাপান আহত, একজন নিহত হয়েছে। খবর জানোস কিছু? সিরাত ভরকে গেল। হাসি হাসি মুখে মেদুর ছায়া পড়ল। বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, বলিস কি? আমি তো কিছুই জানি না। সে কি তোর জামাই, আই মিন প্রত্যয় ভাই কই? সিরাত চিন্তিত হয়ে উত্তর দিল, জানি না, এখনো ফেরেনি। অনল বুঝতো সিরাত এই ব্যাপারে কিছুই জানে না। আর হঠাৎ এই খবর শুনে ভরকে গেছে। সেজন্য শান্ত গলায় হেসে বলল, আরে টেনশন নিস না, আমি খোঁজ নিচ্ছি, খবর পেলে জানাবো তোকে, ওকে? সিরাত ব্যস্ত গলায় বলল, আমার টেনশন হচ্ছে। রিল্যাক্স দোস, খবর পেলে জানাবো। ফোন কেটে হতভম্ব হয়ে বসে রইল সিরাত। কী করবে বুঝতে পারল না। ঘড়িতে রাত 10টা বেজে 15 মিনিট। অন্যদিন 9:30তেই বাড়ি ফিরে প্রত্যয়। আজ এত দেরি কেন হচ্ছে? প্রত্যয়কে কল করলো। ওপাশ থেকে বন্ধ এলো। সিরাতের এবার আশঙ্কা হলো বাড়ির কেউ এ ব্যাপারে জানে না। সবাইকে জানানো উচিত হবে কি না একবার ভাবলো। ঠিক হলো জানানোটাই ঠিক। দরজা খুলে দ্রুত পদে ছুটে গেল শাশুড়ির ঘরে। এই ঘরে হাতে গোনা 2-1বার এসেছে সে। মুশফিকা চৌধুরীর সাথে ও একদম জমে না বলতেই গেলে। তবু ইতস্তত করে কড়া নাড়তেই মুশফিকা চৌধুরী গলা শোনা গেল। খোলা আছে। সিরাত ঢুকলো। ওকে দেখে অবাক হলো মুশফিকা চৌধুরী। সিরাত উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করলো, বাবা কোথায়? মুশফিকা চৌধুরী
কাঠ গলায় উত্তর দিলেন। ওয়াশরুমে বসো। সিরাত বসলো, কিন্তু ভীষণ উত্তেজিত সে। মুশফিকা চৌধুরীকে কিছু বলল না ও। আমির সাহেব ফ্রেশ হয়ে বেরোলে তাকে সিরাত সব কিছু খুলে বলল। এসব শুনে তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। প্রত্যয়ের ফোন অসংখ্যবার কল দিলেন, সুইচ অফ বলছে। আমির সাহেব দিশাহারা হয়ে একে ওকে ফোন দিয়ে ছেলের খোঁজ নিতে ব্যস্ত হয়ে পড়লেন। এভাবেই আরও 1 ঘন্টা কেটে গেল, কিন্তু খোঁজ পেল না। সিরাতে হুট করেই মাথা ঝিমঝিম করতে লাগলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।